Assalamualaikum. Hello everyone. Welcome to my channel explained.bgd where cinema makes sense. স্বাগতম সিনেমা জগতে। আমরা এখানে শুধু গল্প বলি না, আমরা বিশ্লেষণ করি প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ, প্রতিটি মোড়। চেনা সিনেমার অচেনা দিক, না দেখা গল্পের আসল মানে, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা এই চ্যানেলে। সিনেমার না বলা গল্প, চরিত্রের মনস্তত্ত্ব আর প্রতিটি টুইস্ট আমরা করি এক্সপ্লেন সরাসরি বাংলায়, শুধুমাত্র আপনার মতো সিনেমা পাগল দর্শকদের জন্য। So get ready. Wait, before that, this is my first video, so please subscribe to my channel and hit the bell icon. ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি মিস করতে না চান তো। Now let's jump into the video. সো আজ আমি নিয়ে এসেছি 2025 সালে রিলিজ হওয়া ঢালিউড কিং শাকিব খান অভিনীত বরবাদ সিনেমা, যার পরিচালক ও লেখক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক আজিম হারুন, শাহরিন আক্তার সুমি। সিনেমা শুরু হয় একটি ক্লাসরুমে, যেখানে টিচার অঙ্ক করাচ্ছেন এবং ছাত্ররা চুপচাপ বসে আছে। যাকে বলে শুই পড়লেও আওয়াজ হবে, এই টাইপের একটা নীরবতা ক্লাসে ছেয়ে আছে। এরই মধ্যে এক ছাত্র তার পাশের বেঞ্চে থাকা মেয়েকে কিস করে বসে। শাস্তি স্বরূপ টিচার সেই ছেলেকে উত্তম মধ্যম দেন এবং ছাত্র বেঞ্চের উপর থাকা কাঁটা কম্পাস নিয়ে ওই টিচারকে আঘাত করে, ফলে ওই টিচারটি তৎক্ষণাৎ মারা যান। এখন বুঝতে আর বাকি নেই যে এই ছেলেটি কে। হ্যাঁ, আমাদের এই সিনেমার নায়ক আরিয়ান মির্জা। ছোটবেলা থেকেই সে কতটা ভায়োলেন্ট, এই বিষয়টি সিনেমার প্রথম অংশে এভাবে দেখানো হয়, যা বেশ অ্যাপ্রিসিয়েটেবল। দ্বিতীয় সিন শিফট হয় সেই টিচারের বাসায়, যেখানে আরিয়ান মির্জার বাবা আদিব মির্জা কেসটা তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন ওই টিচারের স্ত্রীকে। বিনিময়ে একটা ব্ল্যাঙ্ক চেক অফার করে, কিন্তু জীবনের দাম দেয়া কি এতই সোজা? তারা চেক নিতে এবং কেস তুলে নিতে অস্বীকার করে। ঠিক তখনই ভায়োলেন্ট ছেলের বাবা আদিব মির্জার ভেতরে ভায়োলেন্ট সত্তা জেগে ওঠে এবং তিনি সেই মহিলাকে নৃশংসভাবে হত্যা করেন। এই সিনে দেখা যায়, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া, এ প্রবাদের বাস্তবতা। পাশাপাশি ছেলের প্রতি বাবার যে অগাধ ভালোবাসার একটা খোরাক, তাও ফুটে ওঠে, যা এই সিনেমার মূল ভিত্তি ছিল। পরবর্তী সিনে দেখানো হয় আরিয়ান মির্জা বড় হয়ে গেছে, যে আরিয়ান অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভাবে না, সে শুধু ভাবে তার নিতুকে নিয়ে। জি হ্যাঁ, এই নিতুই হচ্ছে আমাদের সিনেমার নায়িকা ইভিকা। এই সিনে আমরা অ্যানিমের মুভির সাথে অনেক মিল খুঁজে পাই, যেটা আমারও খুব একটা পছন্দ হয়নি, কিন্তু কিছু করার নেই আমাদের। এই সিনের শুটিং খুবই প্রফেশনাল ছিল এবং বিজিএম মারাত্মক লেভেলের ছিল। লোকেশনটাও ছিল চোখ ধাঁধানো, বলিউডের যে কোনো অংশে কম ছিল না এই সিনটা। এখানে আরিয়ান তার সেনা নিয়ে এসেছে, কারণ নিতুর জন্য সে সবকিছু বরবাদ করতে পারে, প্রয়োজনে সে নিতুকেও বরবাদ করে দিতে পারে। এরপরই আরিয়ান একটি গুলি চালায় এবং সিন এখানেই কাট হয়ে যায়। পরবর্তী সিন শিফট হয় একটি আদালত প্রাঙ্গণে, যেখানে হাজার হাজার লোক নিতু হত্যার বিচার চায়। নিতুকে হত্যা করেছে আরিয়ান মির্জা, যে কিনা উপমহাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী ও রাজনৈতিক ক্ষমতাসীন আদিব মির্জার একমাত্র ছেলে। প্রশ্ন একটাই, নিতু কি ন্যায় বিচার পাবে, নাকি টাকা আর ক্ষমতার কাছে আইন হার মেনে নেবে, যেটা সব সময় হয়ে আসছে। পরবর্তী সিন শিফট হয় কোর্ট রুমে, যেখানে বাদী পক্ষ তার বক্তব্য রাখছিলেন, অর্থাৎ তিনি আরিয়ান মির্জার গুণগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন মহামান্য জাজকে। প্রথম গুণ, সে হলো এক্সট্রিমলি ড্রাগ এডিক্টেড একজন ছেলে। এবং একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আরিয়ান ট্রাফিক আইন ভেঙে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, পুলিশ তার পেছনে ধাওয়া করছে। পুলিশ যখন আরিয়ানের গাড়ি দাঁড় করায়, তখন আরিয়ানকে নামতে বলে পুলিশ, এবং আরিয়ান বলে, আমি গাড়ি থেকে নামলে তোদের পায়ের নিচে মাটি থাকবো না। এই কথা শুনে অফিসার জোশে এসে পড়ে আর আরিয়ানকে নামতে বাধ্য করে ধমকের সুরে। আরিয়ান নামার পর দেখা গেল অফিসারেরই পায়ের নিচের মাটি সরে গেছে এবং স্যার স্যার বলে আরিয়ানের কাছে ক্ষমা চায়, কারণ সে আদিব মির্জার একমাত্র ছেলে। আবার বর্তমান কোর্টরুমে সিন শিফট হয়, যেখানে বলা হয় ক্ষমতার অপব্যবহার করে আসছে এভাবেই মিস্টার আরিয়ান মির্জা, যেটা একটি যুক্তি স্বরূপ তুলে ধরেন মাননীয় জজের কাছে। এটা শুনে আদিব মির্জা দাঁড়িয়ে পড়ে, কারণ তার ক্ষমতা শো অফ করতে হবে, এবং পয়েন্ট টু বি নোটেড টাইপের একটা কোর্টরুম সিন হয়ে যায় এখানে। তারপর আরিয়ানের দ্বিতীয় গুণ, তার চরিত্র ধুতুরা ফুলের মতো পবিত্র। নারী দেখলেই তার নাকি চুলকানি শুরু হয়, যার উদাহরণ তার ছোটবেলা ক্লাসরুমের ঘটনাটা। সে এত পরিমাণ মেয়ের সাথে ফুর্তি করেছে, যে পরিমাণ পানিও কেউ কোনোদিনও পান করেনি, এটা উকিল সাহেবের ভাষ্য। আরিয়ান নিয়মিত ক্লাবে যেত এবং কোনো মেয়েকে ভালো লাগলেই তুলে আনতো, জোর করে হোক বা টাকার বিনিময়ে হোক। আর এরকম এক ক্লাবেই নিতুর সাথে আরিয়ানের পরিচয় হয়, এবং এখানেই সিন শিফট হয়ে যায় একটি ক্লাবে, যেখানে ভাইরাল সে আইটেম গান চাঁদ মামা গানে ভারতের নুসরাতকে নাচতে দেখা যায়। এই গানে সাকিবের পারফরমেন্স
পারফরমেন্স খুবই ভালো ছিল, তবে নুসরাতের নাচে আরেকটু ফ্লেক্সিবিলিটি থাকলে আমার মনে হয় ভালো হতো। গানের শেষে ঠিক পরের সিনে নিতু আরিয়ান মির্জার সাথে দেখা করার জন্য দৌড়ে আসে, ঠিক তখনই আরিয়ান মির্জার চোখ পড়ে নিতুর উপর। নিতুর সেই ঘোলাটে রঙের চোখ, চাঁদ মাখা মুখে মিষ্টি একটা হাসি দেখে কেই বা ক্রাশ খাবে না। পার্সোনালি আমিও খুব বড় একটা ক্রাশ খেয়েছি ওকে দেখায়। পরবর্তী সিনে নিতু আর আরিয়ান বসে কথা বলছে এটা দেখানো হয়। নিতু তার একটি চ্যারিটির জন্য ডোনেশন চাইতে এসেছে। আরিয়ানকে তার চ্যারিটির প্রোফাইল দেখানোর পর আরিয়ান তাকে 1 ব্যাগ টাকা ডোনেশন দেয় এবং নিতু কৃতজ্ঞতায় নত হয়ে যায়। আরিয়ান নিতুকে ড্রিঙ্ক অফার করে এবং আরিয়ানের পিএস নিতুর জুসে ঘুমের ওষুধ মিলিয়ে দেয়, কারণ সে জানে নিতুকে খারাপ প্রস্তাব দিলেও সে সেটা অ্যাকসেপ্ট করবে না। এই কথা শুনে আরিয়ান মির্জা বলে, যেটা টাকা আর ক্ষমতায় পাওয়া যায় না সেটা 100% এক্সক্লুসিভ। অর্থাৎ স্পেশাল হয়। পরের সিনে আরিয়ান গাড়ি করে নিতুকে বাড়ি নিয়ে যায়। ঘুমের ঘোরে নিতু কিছুটা পাগলামি করে, যেটা এনজয়েবল ছিল, একটা কমেডি সিন তাই। পরে নিতুকে তার বাসায় দিয়ে আসে আরিয়ান মির্জা। পরের দিনে আরিয়ান চলে আসে নিতুর অফিসে। সে নিতুর দিকে অপলক তাকিয়ে থাকে, প্রেমের নেশায় আসক্ত নয়নে। ওই সিনের ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে সুন্দর একটি রোমান্টিক গান। আরিয়ানের কল্পনায় সে নিতুর সাথে রোমান্স করতে থাকে, কিন্তু তখনই নিতু এসে আরিয়ানের কল্পনায় জল ঢালে। সে আরিয়ানকে ধন্যবাদ জানায় এবং নিজের চ্যারিটির বাচ্চাদের সাথে দেখা করতে অনুরোধ করে এবং আরিয়ানকে সেখানে নিয়ে যায়। পরের সিনে আরিয়ান নিতুকে বাড়ি পৌঁছে দেয় এবং এটা দেখে নিতুর বাড়ির দারোয়ান নিতুকে আরিয়ান মির্জার খারাপ প্রোফাইল সম্পর্কে অবগত করে, অর্থাৎ আরিয়ান মির্জা আসলে কে এটা সে তাকে জানায়। পরের সিনগুলোতে আতঙ্কিত নিতুকে দেখা যায়, যে কিনা তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা আরিয়ানকে আতঙ্কিত নয়নে দেখতে থাকে। এদিকে আরিয়ান নিতুকে একটা গাড়ি ও একটি ফ্ল্যাট গিফট করে, যার টাকা দিতে হবে আরিয়ানের মামাকে। আর টাকা দেওয়ার কথা আসলে আরিয়ানের মামার পেছনটা ফাটতে শুরু করে, কারণ টাকা খরচ হবে বলে সে বিয়ে পর্যন্ত করেনি, এতটা কিপটা সেই লোক। ভাবা যায় এবার আরিয়ানের মামা তাকে মারার প্ল্যান করে। পরের সিন শিফট হয় একটি গ্যারেজে। এখানে নিতু, আরিয়ান এবং আরিয়ানের লোকেরা সবাই ছিল। এদিকে আরিয়ান টের পায় যে এখানে কিছু একটা হবে। সে নিতুকে গাড়িতে বসিয়ে দিয়ে এসে গুন্ডাদেরকে মেরে তক্তা বানিয়ে দেয় এবং এখানে কিছু দুর্দান্ত অ্যাকশন সিন আমরা দেখতে পাই। বেশ ভায়োলেন্ট ছিল, তবে সবচেয়ে বেশি ভায়োলেন্ট ছিল কুড়াল দিয়ে কোপানোটা, তবে এটা আরেকটু রিয়েলিস্টিক হলে আমার মনে হয় ভালো হতো। পরের সিন শিফট হয় আদিব মির্জার গাড়ির কাছে। তার গাড়ির কাছে এক ভিখারি বাবা আসেন, যার কাঁধে ছিল তার প্রতিবন্ধী ছেলে। এখানে আদিব মির্জা ভাবেন কোনো ছেলেই তার বাবার কাছে বোঝা হয় না, সে যত ভারী হোক না কেন। তখন আদিব মির্জা সেই ভিখারিকে 1 বান্ডিল টাকা দান করেন এবং সেই লোকটি তাকে ধন্যবাদ জানায়। পরের সিনে নিতু অফিসের এক পার্টিকে প্রেজেন্টেশন দিচ্ছিল। ঠিক তখনই আরিয়ান আসে এবং নিতুকে হাত ধরে নিয়ে যায়। এতে পার্টির লোকেরা হতাশ হয়। সেই অফিসের 2 কোটি টাকার একটা প্রজেক্ট হাতছাড়া হয়ে যায়। অফিসের মালিক আরিয়ানের বাবার কাছে বিচার দেয় এবং 2 কোটি টাকা দাবি করে। আরিয়ানের বাবা আরিয়ানের মামাকে সেই টাকা দেওয়ার জন্য বলে এবং আরিয়ানের মামা অফিসের সেই মালিককে চড় মারে এবং অনেক অপমান করে। এই অপমানের বদলা সে নেয় নিতুর কাছে। ভরা অফিসের নিতুকে সে গালিগালাজ করে এবং অপমান করে চাকরি থেকে বের করে দেয়। নিতুর অপমানের বদলা নেয়ার জন্য আরিয়ান আসে তার দলবল নিয়ে। অফিসের মালিককে প্রচুর মারে এবং শেষে স্লেম ডগের মতো গলায় চেন বেঁধে নিতুর সামনে নিয়ে ফেলে। অফিসের মালিককে বলে নিতুর কাছে ক্ষমা চাইতে। দয়াবান নিতু ক্ষমা করেও দেয় এবং আরিয়ানের বাড়াবাড়ির জন্য উল্টো তাকে অপমান করে। এই অপমান আরিয়ানের ব্যক্তিত্বে আঘাত করে। আরিয়ানের মেয়ে লিগো হার্ট হয়। তখন আরিয়ান নিজেকে শুধরাতে চায়, সে ড্রাগ ছাড়তে চায়। বাসায় বসে সম্ভব হবে না বলে আরিয়ানের পিএস তাকে একটি রিহ্যাবে যেতে বলে। আরিয়ান রিহ্যাবে যায়, কিন্তু গোপনে, তার বাবাকে না জানিয়ে। এদিকে রিহ্যাবে থাকাটা আরিয়ানের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, কারণ সে মারাত্মকভাবে ড্রাগ আসক্ত। এক পর্যায়ে আরিয়ান খুব অসুস্থ হয়ে পড়ে, ফলে ডাক্তাররা তার গার্ডিয়ানকে আনতে বলে, কিন্তু আরিয়ানের পিএস নিতুকে কল দেয়। নিতু আরিয়ানের স্ট্রাগল দেখে সফট হয়ে যায় এবং ড্রাগ ছাড়ার যুদ্ধে আরিয়ানের পাশে এসে দাঁড়ায়। পরের সিনে একটি গান আসে, একটু রোমান্টিক গান। গান শেষে নিতু আর আরিয়ানকে একটু রেস্টুরেন্টে দেখানো হয়। সেখানে আরিয়ান নিতুকে প্রপোজ করে। নিতু তার প্রপোজাল অ্যাকসেপ্টও করে। নিতু আরিয়ানের জন্য সারপ্রাইজ হিসেবে পায়েস বানিয়ে নিয়ে আসে। যখনই সে আরিয়ানকে খাওয়াতে যাবে, তখনই পেছন থেকে আরিয়ানের একটি মেয়ে বন্ধু চলে আসে এবং সেটা দেখে নিতু অভিমানের রাগে সেখান থেকে চলে যায়। আরিয়ান নিতুর রাগ ভাঙাতে আসে, কিন্তু নিতু দরজা খোলে না। তখন আরিয়ান আত্মহত্যা করার জন্য নিজেকে গুলি করতে চায়। গুলির শব্দ শুনে নিতু দৌড়ে আসে। নিতু বাইরে এসে দেখে আরিয়ান নিজেকে গুলি করেনি। তখন নিতু বলে এরকম মজা আরেকবার করলে সেও নিজেকে গুলি করে দেবে। তখন আরিয়ান বলে তার বাঁচা মরা নিতুর ভালোবাসার উপর নির্ভর করে। পরের সিন শিফট হয় আরিয়ানের দাদির জন্মদিন পার্টিতে।
পার্টির যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল সেটা আমাকে হলিউড মুভির ভাইব দিয়েছে। আমার খুবই ভালো লেগেছে এই প্রফেশনাল দিকগুলা। এখানে আরিয়ান নিতুকে তার দাদি আর মায়ের সাথে পরিচয় করায় এবং বাবার সাথে পরিচয় করাতে নিয়ে যায়। পথিমধ্যে মামা আর বিখ্যাত রাজনীতিবিদ নাবেদ খানের ছেলে প্রিন্সের সাথে দেখা হয়। প্রিন্স নিতুকে হাগ করতে যায় কিন্তু নিতু সরে যায়। তখন প্রিন্স নিতুকে খ্যাত বলে অপমান করে। তখন আরিয়ান আর প্রিন্সের তর্ক হয় এবং দুজনের শত্রুতার সূত্রপাত এখান থেকেই ঘটে। প্রিন্স বলে সে মুইতা দিলে নাকি নিতুর মতো 4-5টা মেয়ে ভেসে যায়। পরের দিনে আরিয়ান প্রিন্সের বাড়িতে এসে হাজির হয়। সব গুন্ডা পান্ডাকে মেরে সে প্রিন্সের মুখে প্রস্রাব করে দেয়, কারণ প্রিন্স নিতুর মতো মেয়েদেরকে মুইতা ভাসাইতে চাইছিল। এর বদলা হিসেবে সে তার মুখের উপর প্রস্রাব করে দেয়। এতে প্রিন্স প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। পরের দিন প্রিন্স তার বাবার কাছে আবদার করে তার বড় ভাই ফারহান খানকে দেশে আনার জন্য। ফারহান খান অর্থাৎ যিশু সেনগুপ্ত, যিনি এই সিনেমার মেইন ভিলেন হিসেবে তার প্রোফাইল বিল্ড আপ খুবই সুন্দর ছিল, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে ক্লাইম্যাক্স পর্যন্ত সেটা টিকে থাকতে পারেনি। এবারের সিনে ফারহান খানের অতীত দেখানো হয়। ফারহান খান ছিল মোস্ট ওয়ান্টেড একজন ক্রিমিনাল, যাকে ধরার জন্য গোটা একটা পুলিশ টিম অন দা স্পট মারা পড়ে। একজন নারী অফিসার ধর্ষণের শিকার হয়। সেই কেস থেকে বাঁচার জন্যই ফারহান খানকে তার বাবা নাবেদ খান বিদেশে পাঠিয়ে দেন। সিন আবার শিফট হয় বর্তমানে, যেখানে নাবেদ খান আর তার ছেলে প্রিন্সের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে তিনি ছেলেকে চড় মারেন। ঠিক তখনই এসে হাজির হয় আরিয়ানের মামা। এ যেন এক ভিলেন সমিতি। তারা একসাথে হাত মেলায় এবং নিতুকে মারার প্ল্যান করে, কারণ নিতুর কারণে এসব হয়েছে। পরের সিনে দুজন লোক বাইকে করে আসে এবং নিতুকে গুলি করে। নিতুকে তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হয় এবং আরিয়ান সেখানে যায়। নিতুর অপারেশন শেষ হলে আরিয়ান সিসিটিভি ফুটেজ দেখার জন্য তার পিএস জিল্লুকে সেই স্থানে পাঠায়। ক্যামেরা থেকে আসামি শনাক্ত করে জেরা করার জন্য যায় আরিয়ান। তখন আরিয়ান জানতে পারে এসব করিয়েছে তারই মামা শিহাব সাহেব। জবানবন্দি নিয়ে আরিয়ান নৃশংসভাবে সেই ছেলে দুটোকে জবাই করে ফেলে, যেটা এই সিনেমার অন্যতম ভায়োলেন্ট সিন ছিল। তবে আগের বারের মতো এবারের সিনটাও আরো বেটার হতে পারতো, তবে তারা অ্যাটলিস্ট ট্রাই করেছে। আশা করি আমরা পরবর্তীতে আরো ভালো কাজ দেখতে পারবো। এরপর আরিয়ান তার মামাকে স্ক্যাম টেক্সট করে এবং নিজের লোকেশনে ডেকে আনে। তারপর নিজের মামাকেও সে নৃশংসভাবে হত্যা করে। পরের সিন শিফট হয় তার বাড়িতে। সবাই শিহাব সাহেবের জন্য শোক পালন করছে, কিন্তু একমাত্র আদিব মির্জাই জানেন এই হত্যা কে করেছে। এবার আদিব মির্জা বুঝতে পারেন যে ছেলের এই পাগলামি থামানোর উপায় কি। আদিব মির্জা নিতুর পরিবারের সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করেন, অর্থাৎ নিতু এবং আরিয়ানের বিয়েতে তিনি সম্মত। পরের দিন নিতুর সাথে আরিয়ান তার বাবার পরিচয় করিয়ে দেয়। আদিব মির্জার সাথে দেখা হলে নিতু আদিব মির্জাকে সন অফ আ বিচ বলে গালি দেয় এবং এখানেই দেওয়া হয় ইন্টারভাল ব্রেকের পর সেই সিনেই স্ক্রিন ওপেন করা হয়। এবারের সিনে আমরা নিতুর ভ্যাম্প ক্যারেক্টার দেখতে পাই এবং এই চরিত্রেও সে অসাধারণ অভিনয় করেছে, যার নজর কেড়েছে অনেকেরই। তার স্মোক করা পাশাপাশি এক বুক অ্যাটিটিউড তার এই চরিত্রটিকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। আরিয়ান নিতুকে ধমক দিয়ে বলে এটা আমার বাবা। নিতু তখন বলে বাবা আমারও ছিল। এবার নিতুর পরিবারের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। নিতু, তার বড় বোন আর তার বাবা গ্রামের একটি ছোট বাড়িতে থাকতো। নিতু ছিল কলেজের স্টুডেন্ট। বড় বোনের বিয়ের জন্য প্রায়ই লোক আসতো, কিন্তু বড় বোন বিয়ে করতে চায় না তার বাবার দিকে তাকিয়ে। এরই মধ্যে একদিন পুলিশ আসে এবং ধরে নিয়ে যায় তার বাবাকে। অভিযোগ 17 জানুয়ারি মন্ত্রীকে হত্যা করার মাস্টারমাইন্ড ছিল তার বাবা। এসব চক্রান্ত করেছে পার্টির সব বড় বড় নেতারা, যার মধ্যে নাবেদ খানও ছিল। কিন্তু তার বাবাকে ফাঁসানোর প্ল্যানটা ছিল শুধুমাত্র আদিব মির্জার একার। কোনো উপায় না পেয়ে নিতু আর তার বোন চলে যায় তার চাচার কাছে, কিন্তু কোনো লাভ হয় না। শেষে নিতুর বড় বোন চলে যায় আদিব মির্জার কাছে তার সাহায্যের জন্য, কিন্তু নেশায় মগ্ন আদিব মির্জার ভেতরে পশু তখনই জেগে ওঠে। সে নিতুর বাবাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে নিতুর বড় বোনকে কুপ্রস্তাব দেয়। অনেক ভেবে চিন্তে তার বোন এই প্রস্তাবে সম্মত হয়, কিন্তু ইজ্জত ছাড়া কি কেউ বাঁচে? নিতুর বোন লজ্জায় অনুতাপে আত্মহত্যা করে। এদিকে নিতুর বাবাকে পুলিশ কাস্টাডি থেকে ছাড়ানো হয় না, তার ফাঁসি হয়ে যায়। এভাবেই আদিব মির্জার কারণে নিতুর পরিবার ধ্বংস হয়ে গেছে। এবার সে চায় আদিব মির্জাকে ধ্বংস করতে। নিতুর একমাত্র অস্ত্র হচ্ছে আরিয়ান মির্জা, কারণ আদিব মির্জার উইক পয়েন্ট হচ্ছে আরিয়ান মির্জা এবং আরিয়ান মির্জার উইক পয়েন্ট হচ্ছে নিতু। আরিয়ানকে ভেঙে আদিব মির্জাকে ধ্বংস করার জন্যই নিতু আরিয়ানের সাথে প্রেমের অভিনয় করেছে। এখানে একে একে নিতুর সব ট্রিক্স গুলোকে দেখানো হয় ফ্ল্যাশব্যাক হিসেবে। নিতুই অফিসের মালিককে টাকার বিনিময়ে অভিনয় করতে বলেছিল। নিতুই চ্যারিটির লোকদের টাকা দিয়েছিল তার হয়ে অভিনয় করতে। এরপর আরিয়ান মির্জা তার বাবার উপর রেগে যায় এবং স্থান ত্যাগ করে এবং সে নিতুকে আটকানোর চেষ্টা করে। সে নিতুকে বোঝাতে চায় আরিয়ানের বাবা পাপ করেছে, সে তো কোনো পাপ করেনি, সে নিতুকে ভালোবাসে, নিতুকে ছাড়া সে বাঁচবে না।
এদিকে নিতু এক্স্যাক্টলি এটাই চায়, সে চায় নিতুকে ছাড়া আরিয়ান ধ্বংস হোক, আর আরিয়ানের ধ্বংসই হবে আদিব মির্জার ধ্বংস। পরের দিন নিতু আরিয়ানের দেওয়া ফ্ল্যাট ছেড়ে চলে যায়। আরিয়ান তখন আরো রেগে যায় এবং নিজের বাবাকে নিয়ে নিতুর কাছে যায় সরি বলার জন্য। এখানে সিনগুলো একটু এলোমেলো ছিল, হঠাৎ করে সিন শিফট হয়ে যায় একটা লঞ্চের উপর, যেখানে আদিব মির্জা 17ই জানুয়ারি সেই মন্ত্রী হত্যার পেছনে যারা ছিলেন তাদেরকে আইনের আওতায় আনতে চান, কিন্তু এতে দলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে বলে কেউ আদিব মির্জার প্রস্তাবে রাজি হয় না। পরের সিন শিফট হয় নিতুর বাড়িতে। ওই যে আরিয়ান তার বাবাকে নিয়ে যাচ্ছিল সেই সিন এখানে এসে থামে। এবার আরিয়ান তার বাবাকে ক্ষমা চাইতে বলে অনেকটা ধমকের সুরে। এদিকে তার সরি শুনে হাসি পায় নিতুর। তারপর আদিব মির্জা নিজের দোষ স্বীকার করে এবং দাবি করে সে জ্ঞানী ছিল না, মাতাল অবস্থায় সেদিন তার হুঁশ ছিল না। নিতুর বোনকে করা ওয়াদা মোতাবেক সে দলের সবাইকে বুঝিয়েছিল কেস তুলে নেওয়ার জন্য, কিন্তু কেউ তার কথা শুনেনি। এর উত্তরে আরিয়ান মির্জা বলে কেউ তার বাবার কথা না শুনলেও তার কথা শুনবে। পরের দিন দলের ওইসব মেম্বারকে আরিয়ান একটি ক্লাবের সুইমিং পুলে দাওয়াত দিয়ে ডেকে আনে। সবাইকে স্পেশাল ইনভিটেশন দেওয়া হয় এবং সবাইকে একসাথে উপরে পাঠিয়ে দেয় আরিয়ান মির্জা। তাদের লাশগুলো পুলের উপর ভাসতে থাকে। এ নিয়ে ইতিমধ্যে নিউজ পাড়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। এরই মধ্যে এক মহিলা নেতা আদিব মির্জাকে হুমকি দেয়, কিন্তু আদিব মির্জা সেই মহিলাকে পাল্টা হুমকি দিতেই তার মুখে কোনো কথা থাকে না। এদিকে নাবেদ খানের ছেলে তার বাবার শোকে আর নিজের অপমানের জেরে তার বড় ভাই ফারহানকে দেশে ডেকে পাঠায়। পরের সিন শিফট হয় ফারহানের বাড়িতে। ফারহান তার গার্লফ্রেন্ড এর মাকে রেপ করে এবং খুন করে, সাথে তার গার্লফ্রেন্ডকেও খুন করে ফেলে। সেখানে একটি লোক এসে পড়ায়, সেই লোককেও সে খুন করে ফেলে। ঠিক সে সময়ই কল আসে তার ছোট ভাইয়ের, তার বাবা আর নেই। পরের সিনে আরিয়ান আবার নিতুর কাছে ক্ষমা চাইতে যায়, কারণ সে চক্রান্তের পেছনে সবাইকে খুন করে ফেলেছে, শাস্তি দিয়েছে তাদেরকে। কিন্তু নিতু আরিয়ানকে উস্কাতে থাকে তার বাবা আদিব মির্জাকে খুন করতে, কিন্তু আরিয়ান তখনই রেগে যায় এবং বলে সে কোনো স্লেভ ডগ না, নিতুকে ছাড়তে তার ন্যানো সেকেন্ড সময় লাগবে। আরিয়ান চলে যাচ্ছিল, ঠিক তখনই নিতু আরিয়ানের কাছে যায় এবং তাকে ভালোবাসার কথা বলে, কিন্তু আরিয়ান একটু নরম হতেই তার সকল আশায় জল ঢালে নিতু। নিতু আসলে অভিনয় করছিল। ওই যে আরিয়ান বলেছিল নিতুকে ছাড়তে তার 1 ন্যানো সেকেন্ড সময় লাগবে, সেটাই ভুল প্রমাণ করতে চায় নিতু। এবার রেগে গিয়ে আরিয়ান তাকে একটি চড় মারে এবং তার সেই বিখ্যাত ডায়লগ বলে, প্রতিশোধ যখন নিবি তখন দুটো কবর খুলে রাখিস, আর একটা তোর নিজের জন্য। এবার আরিয়ান আবার নেশা করতে শুরু করে আর নিতুর স্মৃতিচারণ করতে থাকে। আরিয়ানের ধ্বংস অলরেডি শুরু হয়ে গেছে নিতুকে ছাড়া। এদিকে দেশে ফিরেছে ফারহান খান নিজের বাবা আর ভাইয়ের বদলা নিতে। পরের দিন ফারহান খান তার লোকদেরকে বলে নিতুকে ধরে আনতে, কিন্তু কোথাও নেই নিতু। এবার ফারহান খান মন দেয় আরিয়ানের উপর। আরিয়ানকে মারার জন্য সে সব প্ল্যান করে রেখেছে। এদিকে আরিয়ান নেশায় মগ্ন হয়ে আছে, সে নিজে না বাঁচলে নিতুকেও সে বাঁচতে দিবে না, এই বলে সে বাড়ির বাইরে আসে। ঠিক তখনই ওৎ পেতে থাকা হায়নারা আক্রমণ করে, তার একটি কার অ্যাক্সিডেন্ট হয়, সে চরমভাবে আহত হয়। কয়েক মাস হাসপাতালে থাকার পর সুস্থ হয় আরিয়ান। এদিকে নিতুকে অপহরণ করে আনে ফারহান খানের লোকেরা। নিতুকে দেখে ফারহান খান নিজেও তার প্রেমে পড়ে যায়। তখন সে তার এক চামচার হাতে কামড় দেয়, কারণ সে নিতুর হাতে তার নখ দিয়ে দাগ করে দিয়েছে। ফারহান নিতুকে বিয়ে করতে চাইলে প্রিন্স গিয়ে বাধা দেয়। তখন ফারহান বলে এই মেয়ের জন্য একজনকে নয় 1000 জনকে খুন করা যায়। তখনই সিন শিফট হয় আবারও বর্তমান কোর্টরুমে, যেখানে উকিল সাহেব ভিলেনের নায়িকার প্রেমে পড়ার দিকটা পয়েন্ট হিসেবে তুলে ধরেন মহামান্য জজের সামনে। আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়, ফারহান বিয়ের ব্যবস্থা করতে বলে, নিতু আর ফারহানের বিয়ে। সিনেমার শুরুতে যে সিন দেখানো হয়েছিল সেটারই ডিটেলস এবার দেখানো হয়। আরিয়ান নিতুকে না পেলে অন্য কাউকে পেতে দিবে না, প্রয়োজনে সে নিতুকেও বরবাদ করে দিবে। এরপরের সিনে কাজী সাহেব বিয়ে পড়াচ্ছিলেন, ঠিক সেই সময় আরিয়ান এসে হাজির তার হেলিকপ্টার নিয়ে। এরপর শুরু হয় আরিয়ানের পাগলামি, হাতে মেশিন গান নিয়ে সে এক নাগাড়ে গুলি ছুটতে থাকে। এখানে অ্যাকশনের সাথে দুর্দান্ত একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়। এখানে ভায়োলেন্সপূর্ণ অ্যাকশন, সেই গান সব মিলিয়ে ক্লাইম্যাক্স সিনটা এই মুভির সেরা সিন ছিল, চোখ ধাঁধানো। তবে ওই যে আগে বলেছিলাম ভিলেনের সাথে একটা টক্কর অনেক মিস করেছি, কারণ হিরোর এক কোপে এখানে ভিলেন কুপোকাত হয়ে গেছে, হ্যান্ড টু হ্যান্ড ফাইট নেই বললেই চলে। তবে সেরা ছিল সেই ডায়লগটা। ফাইট শেষে আরিয়ান ফারহান খানকে জ্বালিয়ে দেয়, তারপর নিতুর কাছে আসে। নিতু কিছু বলার আগেই আরিয়ান তাকে গুলি করে দেয়। তারপর নিতুর প্রতি নিজের দুর্বলতা প্রকাশ করতে থাকে আর অনবরত গুলি করতে থাকে। এক পর্যায়ে নিতু বলে সেও আরিয়ানকে ভালোবাসে, নিজের অজান্তেই কখন যেন ভালোবেসে ফেলেছে, প্রতিশোধ নিতে গিয়ে সে আরিয়ানকে ভালোবেসে ফেলেছে। এই কথা শুনে আরিয়ান তাকে হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টার আনতে বলে, কিন্তু নিতু তো আর নেই।
পরের সিন শিফট হয় বর্তমান কোর্টরুমে। কোর্টরুমের পরিবেশ আপাতত বাদী পক্ষের প্রতিকূলেই আছে, ডিফেন্সের কোনো সুযোগ নেই। কিন্তু তবুও শেষ চেষ্টা হিসেবে ডিফেন্সের উকিল সব বানোয়াট বলে দাবি করেন। তখন দুই পক্ষের উকিলের তর্কাতর্কি শুরু হলে মাননীয় বিচারক সরাসরি আরিয়ান মির্জাকে বলার সুযোগ দেন। আরিয়ান তখন সব দোষ স্বীকার করে এবং তাকে ফাঁসির সাজা শোনানো হয়। পাশাপাশি 17ই জানুয়ারি মন্ত্রী হত্যার তদন্ত করার আদেশ দেয়া হয়। সিনেমার শেষ দৃশ্যে আরিয়ান মির্জাকে ফাঁসিতে ঝোলানো হয়। ছেলের শোক সইতে না পেরে আবিব মির্জাও নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। অর্থাৎ নিতু তার বাবার জন্য ন্যায় বিচার পায় ঠিকই, তবে এর মূল্য হিসেবে তাকে তার জীবন দিতে হয়। এভাবেই শেষ হয় এক ভয়ানক প্রতিশোধ এবং রক্তমাখা ভালোবাসার গল্প। এই সিনেমাটি শেষ হয় এবং এটি দর্শকদের জন্য একটি প্রশ্ন রেখে যায়, ক্ষমতা, টাকা এবং সম্পর্কের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষে ভালোবাসা পূর্ণতা পায়নি বলেই হয়তো এই সিনেমাটা আমার এত ভালো লেগেছে। কিছু ভালোবাসার অপূর্ণতাও আমাদেরকে অনেক কাছে নিয়ে আসে, যেমন এই সিনেমাটা দর্শকদেরকে বাংলা সিনেমার অনেক কাছে নিয়ে আসবে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ইফ ইউ এনজয়েড দ্য ভিডিও দেন লাইক, কমেন্ট এন্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আর যদি আপনারা কোনো সিনেমা বা সিরিজের এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন টেক কেয়ার এন্ড কিপ এক্সপ্লোরিং সিনেমা উইথ explained.bd। গুড বাই।